হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো আমরা বায়োলজির সেকেন্ড পেপার চ্যাপ্টার 10 মানবদেহের প্রতিরক্ষা এই অধ্যায়টা আমরা তোমাদের সঙ্গে আমরা শুরু করতে যাচ্ছি। তো তোমরা সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, হ্যাঁ। আর আমাদের সঙ্গেই থাকবা। ভাইয়া যতটুকু তোমাদের ক্লাস মানে তোমার কি মানে বই দেখাই দিচ্ছে এবং তোমাদের নোট ডাউন করে দিচ্ছে, সুন্দরভাবে তোমরা নোট ডাউন করে নিবা, হ্যাঁ। তো অতি শীঘ্রই তোমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস নিয়ে আমি চলে আসতেছি তোমাদের ডিমান্ড অনুযায়ী। তো সুন্দরভাবে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গেই থাকবা, ঠিক আছে। তো সুন্দরভাবে আমরা টাইম ওয়েস্ট না করে আমরা সুন্দরভাবে অধ্যায়টা যতটুকু আজকে কমপ্লিট করে দেওয়া দরকার ততটুকু আমি কমপ্লিট করে দেবো। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে ভাইয়াপুরা, তোমরা সুন্দরভাবে বইটা গাজী আজমল স্যারের বইটা সুন্দরভাবে মানে হাতে নিবা, পড়াতে মানে টেবিলে বসবা এবং সুন্দরভাবে নোট ডাউন করে নিবা ভাইয়ের সঙ্গে, ঠিক আছে। তো আমরা কথা না পারে আমরা কি মেইন টপিকে চলে আসি। আমরা টাইম ওয়েস্ট করবো না, কখনোই টাইম ওয়েস্ট আমরা করবো না। তো মানবদেহের প্রতিরক্ষা সম্পর্কে আমরা আজকে একটা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমরা সুন্দরভাবে যতটুকু কভার করে দেওয়া সম্ভব ততটুকু আমরা ক্লাসে কভার করে দেবো। তোমার মনোযোগ সহকারে ক্লাসটা করবা এবং যদি কনফিউশন থাকে তাহলে আমাদের পার্সোনাল গ্রুপে আমাদের অবশ্যই জানাবা, ঠিক আছে। তো পার্সোনাল গ্রুপে অবশ্যই জানালে আমি তোমাদের সলিউশন দিতে পারবো, ঠিক আছে। তো মানবদেহের প্রতিরক্ষা ইমিউনিটি সিস্টেম আমাদের মানে প্রতিনিয়ত আমাদের শরীর অসুস্থ হচ্ছে, জ্বর হচ্ছে, অন্যান্য ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, আবার শরীর ঠিক হয়ে যাচ্ছে। এই ঠিক করার প্রক্রিয়াকে বলা হয় প্রতিরক্ষা, ঠিক আছে। মানবদেহে প্রতিরক্ষা মানে তুমি একটা রোগ জীবাণু সম্পর্কে তোমার শরীর সেটাকে রক্ষা করছে বা যুদ্ধ করছে। তো এইসব সম্পর্কে আমরা প্রোটেকশন অফ হিউম্যান বডি সম্পর্কে আমরা আলোচনা করব। তো যতটুকু আলোচনা করে দেওয়া দরকার ততটুকু আমি সুন্দরভাবে তোমাদের আলোচনা করে দেবো। এটা বেসিক্যালি তোমার ক্লাসটা হতে যাচ্ছে তোমার কি মানে এসএসসি তোমার বেস একটা ক্লাস হতে যাচ্ছে, যেটা তোমার এমসিকিউ, হ্যাঁ, তারপর প্লাস সিকিউ, সেটা কোন পার্টগুলো আসতে পারে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ক্লাসটা হতে যাচ্ছে। তো সুন্দরভাবে আমরা ভাইয়ের সাথে সুন্দরভাবে আমরা ক্লাসটা করে নেব, ঠিক আছে। তোমরা জাস্ট খালি মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও, এখানে পড়া তোমার অর্ধেক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা শুরু করি। তো মানবদেহের প্রতিরক্ষা সম্পর্কে আমরা কি করব আলোচনা করব, ঠিক আছে। তো মানবদেহের তোমার হচ্ছে কি সংক্রমণ এড়ানোর প্রধান উপায় হচ্ছে দেহের ভিতরে তোমার হচ্ছে কি জীবাণু প্রবেশে বাধা দেওয়া, অর্থাৎ চামড়া, ক্ষত, নাক, মুখ বা অন্যান্য যে কোনো উপায়ে জীবাণু দেহে প্রবিষ্ট হলে শুরু হয় আক্রান্ত জীবাণু সংক্রমণ থেকে দেহকে বাঁচানোর তোমার হচ্ছে প্রাণান্তকর প্রয়াস। দেহের ভিতর এবং বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা হচ্ছে ইমিউনোতন্ত্র নামে পরিচিত। তাহলে ইমিউনোতন্ত্র নামে পরিচিত এই যে তোমার হচ্ছে কি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে যে তন্ত্র তাকে বলা হয় ইমিউনোতন্ত্র বা প্রতিরক্ষামূলক যেটা ক্রিয়া সম্পূর্ণ হয়। যে প্রক্রিয়ায় দেহের ক্ষতিকর অণুজীব ও বিষাক্ত রাসায়নিক পদার্থ সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে বলা হয় ইমিউনিটি বলা হয় বা অনাক্রম্যতা বলা হয়। তাহলে এটা সিকিউর জন্য একদম মাস্ট তোমার পড়তেই হবে যে ইমিউনোতন্ত্র কাকে বলে। এটা তোমার বেসিক তোমার যখন আমি বোর্ড কোশ্চেন সলিউশন করে দেখাবো তখন অবশ্যই তুমি জানতে পারবা যে এইগুলা কতটুকু ইম্পর্টেন্ট তোমার মেইন পরীক্ষার জন্য। ইমিউনিটি দুর্বল হলে ভ্যাকসিন বা টিকা দিতে হয়। অবশ্যই আমরা করোনার সময় আমরা ভ্যাকসিন বা টিকা দিছিলাম, ঠিক আছে, নিজেকে রক্ষা করার জন্য। তাহলে এটা তোমার সে এই পার্টটা তোমার সিকিউতে তোমার সে কি ক নাম্বার কোশ্চেন চলে আসতে পারে যে ইমিউনোতন্ত্র কাকে বলে। তাহলে ইমিউনোতন্ত্র কাকে বলে এতটুকু ভাইয়ের সাথে সুন্দরভাবে দেখায় নাও। আর এডমিশনের ক্ষেত্রে এই পুরো সংজ্ঞাটা উঠাই দিয়ে তোমাকে বলবে যে এটা নিচের কোন সংজ্ঞার মধ্যে হতে পারে। যে তন্ত্রের মাধ্যমে দেখো যে তন্ত্রের মাধ্যমে দেহের ক্ষতিকর রোগ জীবাণু বিষাক্ত পদার্থ সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে বলা হয় ইমিউনিটি বলা হয়, ঠিক আছে। তো একে অনাক্রম্যতা বলানো হয় থাকে। আমরা এটাকে তোমার হচ্ছে কি দুর্বল হলে বা তোমার হচ্ছে কি বাড়ানোর ক্ষমতা তোমার হচ্ছে কি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা টিকা বা ভ্যাকসিন পেয়ে থাকি। তো এখান থেকে এতটুকু পড়বা, ঠিক আছে। তারপর আমরা নেক্সট পেজ চলে যাই। নেক্সট পেজে শুরু করার আগে আমরা দেখি অধ্যায়ের মধ্যে আসলে তোমার হচ্ছে কি কোন কোন টপিকগুলো আছে। এখানে তোমার সিরোমিন সম্পর্কে আলোচনা করবো, ফ্যাগোসাইটিস প্রক্রিয়া ধ্বংস প্রক্রিয়া, তারপর তোমার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো। ইন্টারফেরনটা কি এটা আমরা তোমার বায়োলজিতে আমরা 11 অধ্যায়টা খুব ভালোভাবে পড়ছিলাম যে ইন্টারফেরন এক ধরনের ভাইরাস প্রতিরোধ ক্ষমতা এক ধরনের প্রতিরোধ ডিফেন্স হিসেবে কাজ করে। টি কোষ বি কোষ সম্পর্কে আলোচনা করব। অ্যান্টিবডি কোথায় উৎপাদন হয়, অ্যান্টিজেন কোথায় উৎপাদন হয় এবং সহজাত প্রতিপত্তি ক্রিয়া, অর্জিত প্রতিপত্তি ক্রিয়া, এটা আমরা তোমার থেকে বায়োলজি আমরা 12 অধ্যায় পড়ছিলাম। তো স্মৃতি কোষ তোমার থেকে তারপর প্যারাটপ, ভ্যাকসিন এবং গুটি বসন্ত এবং বুস্টার ডোজ সম্পর্কে আমরা আলোচনা করব লাস্ট মোমেন্টে, ঠিক আছে না। তো আমরা জানলাম যে এই তোমার থেকে মেইন টপিকগুলো তোমার থেকে এই অধ্যায়ে কোনগুলো দেওয়া আছে। এখন আমাদের ফ্রেশ মাইন্ডে আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। এখানে আমরা মূল টপিকে চলে যাই যে ইমিউনিটি বা ইমিউনোলজি সম্পর্কে আমরা কি করব সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আলোচনা করব। তো ইমিউনিটি বা ইমিউনোলজি বলছে অনাক্রম্যতা বিজ্ঞানী বা ইমিউনোলজি জীব চিকিৎসা বিজ্ঞানের এক বিশেষ শাখা যার অধীত বিষয় হচ্ছে মানবদেহের তথা জীবদেহের কিভাবে বহিস্থ রোগ জীবাণু বা প্যাথোজেন
এর অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ প্রতিক্রিয়া ব্যবস্থা বা অনক্ষমতা ইমিউনিটি গড়ে তোলে এবং কোনো এক অপন আর কোনটি তারপর অর্থাৎ ক্ষতিকর তা নির্ণয় করতে সাহায্য করে থাকে। তাহলে এই যে এখান থেকে কিছুই পড়বে না, ইমিউনোলজি জাস্ট বানানটা মুখস্থ করে নিবা। স্পেলিংটা সুন্দরভাবে মুখস্থ থাকলে তোমার কনফিউশন থাকবে না, ঠিক আছে না? স্পেলিংটা লাগে এডমিশনের ক্ষেত্রে, সে প্যাথোজেন তোমার হিসেবে কাজ করে থাকে শেষ। তারপর বলছে এখানে তোমার কেউ আবার ইমিউনোলজি অনক্ষমতা বিজ্ঞানকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন: বিভিন্ন কোষ এবং তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রান্ত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণু ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এরূপ বিজ্ঞানকে বলা হয় ইমিউনোলজি বা অনক্ষমতা বলা হয়। তাহলে এই তোমার সংখ্যাটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে সিকিউর জন্য, গ নাম্বার জন্য ইম্পর্টেন্ট, যে বিভিন্ন কোষ এর সমন্বয়ে গঠিত যে তন্ত্র রোগ আক্রমণ থেকে তোমার থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণু ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এরূপ বিদ্যাকে বলা হয় ইমিউনোলজি বা অনক্ষমতা বলা হয়। তাহলে এটা সিকিউর জন্য তোমার কি করতে হবে ভাইয়া, পুরা সুন্দরভাবে মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেনের জন্য তোমার কি ইম্পর্টেন্ট। তো আমরা সুন্দরভাবে বইয়ের পাশে আমরা আন্ডারলাইন করে নেব, ঠিক আছে? আমি দাগাই দিচ্ছি, তোমরা সুন্দরভাবে দাগাই নাও। যেখানে বলছে বিভিন্ন কোষ তোমার বিভিন্ন কোষ এবং কোষের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণ থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণু ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তাকে বলা হয় কি বলা হয়, রূপ তোমার কি করে তাকে রূপবিদ্যা বা তোমার জ্ঞানকে বলা হয় ইমিউনোলজি বা অনক্ষমতা বলা হয়। এটা আমরা শুধুভাবে মুখস্থ করবো। তারপর আমরা আমরা তোমার নেক্সট আমরা তোমার লাইনে চলে যাই। যে প্রক্রিয়া দেহের ক্ষতিকর অণুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে বলা হয় ইমিউনোলজি বলা হয়। তাহলে এটাও তুমি সুন্দরভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে? স্যার ম্যাকফারলেন্স বার্ন কর্তৃক প্রদত্ত ইমিউনিটি বা অনক্ষমতার সংখ্যাটি হলো যে বহিরাগত কোনো অবাঞ্ছিত বস্তু অনুপ্রবেশকে জীবাণুকে শনাক্ত করে সামর্থ্য এবং দ্রুত কার্যকরভাবে দেহে থেকে উক্ত অবাঞ্ছিত বস্তুকে নিক্রমের লক্ষ্যে কোষ এবং কোষীয় ব্যবস্থা। এত কঠিন তোমার মুখস্থ করার দরকার নাই, তো সুন্দরভাবে এটা রিং দিলে তোমার চলে আসবে। ইমিউনোতন্ত্র বা অনক্ষমতা অঙ্গসমূহ কতগুলো দেওয়া আছে, যে কোন কোন অঙ্গগুলো আমাদের ইমিউনোতন্ত্র হিসেবে কাজ করে থাকে, তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিব। যে মানব দেহে অনক্ষমতা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে বলা হয় লিফয়েড অঙ্গ বলা হয়। তাহলে কি বলা হয়? লিফয়েড অঙ্গ বলানো হতে পারে, কারণ এগুলো তোমার কি অসংখ্য লিফোসাইট নামক ক্ষুদ্র রক্তকণিকা তোমার উৎপাদন ও সঞ্চয় করে অনক্ষমতা প্রধান ভূমিকা পালন করে। আমরা তোমার কি চ্যাপ্টার 4-এ আমরা বায়োলজি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4-এ আমরা রক্ত ও সংবহনতন্ত্রের সম্পর্কে জেনেছি। সেখানে তোমার রক্ত হচ্ছে তোমার 3 প্রকার, একটা তোমার রেড ব্লাড সেল, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে কি অনুচক্রিকা সম্পর্কে আমরা কি করছি, আলোচনা করছিলাম, অনুচক্রিকা। সেখানে আবার তোমার কি তোমার এই শ্বেত রক্তকণিকাকে তোমার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা দানার উপর ভিত্তি করে, একটা দানার উপর ভিত্তি করে, ঠিক আছে? দানা ফিল করা যাবে, তো নিউট্রোফিল, ইউসোফিল, বেসোফিল, লাস্টে ফিল থাকবে, এভাবে মনে রাখবা। আর অদানাদার তোমার চিকিৎসিত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা লিম্ফোসাইট, একটা মনোসাইট। সেই লিম্ফোসাইট হচ্ছে এই যে লিম্ফোসাইট, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে রক্তনালী ও তোমার কি লাসিকা নালী দেহের বিভিন্ন স্থানে লিম্ফোসাইট পরিবহন করে লিম্ফয়েড অঙ্গের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের লিম্ফোসাইট তোমার কি অঙ্গের মধ্যে নিম্নরূপ দেওয়া হলো। তো বিভিন্ন ধরনের লিম্ফোসাইট সম্পর্কে আমরা আলোচনা করবো, ঠিক আছে না? অর্থাৎ এখানে তোমার থাইমাস গ্রন্থি দেওয়া আছে, তো থাইমাস গ্রন্থি সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। তারপর এডিনয়েড গ্রন্থি দেওয়া আছে, তারপর তোমার অ্যাপেন্ডিক্স রক্তনালী সমূহ, তারপর অস্থিমজ্জা যাকে বলা হয় রেড বর্ন মেরো, ঠিক আছে না? তারপর প্লিহা সম্পর্কে আলোচনা করবো, টনসিল সম্পর্কে আলোচনা করবো, লসিকা গ্রন্থি, লসিকা নালী এবং তোমার কি পোয়াজ, তোমার কি প্যাচ সম্পর্কে আমরা কি করবো, হেডলাইন সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করবো। তো যতটুকু তোমার মেইনলি তোমার ইম্পর্টেন্ট সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে তোমাদের নোট ডাউন করে দিবে। আমরা চলে আসি যে থাইমাস সম্পর্কে আলোচনা করি, যে শ্বাসনালীর পিছনে অবস্থান করে। তাহলে শ্বাসনালীর পিছনে অবস্থান করে কোন গ্রন্থিটা? থাইমাস গ্রন্থি অবস্থান করে থাকে। থাইমাস টি কোষ উৎপাদন করে থাকে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন চলে আসবে যে থাইমাস কোন কোষ উৎপাদন করতে পারে? থাইমাস তোমার কি টি কোষ উৎপাদন করতে পারে। তাহলে এটা আমরা কি বোল্ড করে আমরা দাগাই নেব। এডিনয়েড গ্রন্থি নাসিকা নালীর পিছনে অবস্থিত দুটি গ্রন্থি, জাস্ট এইটা রিং দিবা আর হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে না? এখানে ক্ষেত্রে তোমার হেডলাইনটা একদম তোমার গুরুত্বপূর্ণ, মেডিকেলের জন্য একদম তোমার হেডলাইনটা একদম গুরুত্বপূর্ণ, কেননা তোমার চলে আসে যে নিচের কোনটি তোমার লিফয়েড অঙ্গের মধ্যে অবস্থান করে না, ট্রু ফলস ক্ষেত্রে আসতে পারে। তো হেডলাইনগুলো আমরা টনটা মুখস্থ করবো, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে অ্যাপেন্ডিক্স চলে আসি, অর্থাৎ অ্যাপেন্ডিক্স সিকামের সাথে যুক্ত থাকতে পারে। বৃহদন্ডের কোথায় যুক্ত থাকতে পারে? সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকতে পারে। তাহলে যদি কখনো কোশ্চেন যদি আসছিল তোমার মেইন পরীক্ষা চলে আসছিল যে সিকামের সাথে কোনটা যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স, বা অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে কোন বৃহদন্ডের সাথে, কোন দ্বন্দ্বের সাথে, বৃহদন্ডের সাথে কোথায় সিকামের সাথে যুক্ত থাকতে পারে। অর্থাৎ ক্ষুদ্রান্ত হচ্ছে তোমার কি 3টা পার্ট, ডিউডিনাম, জিজুনাম, ইলিয়াম, আর তোমার কি আর বৃহদন্ডের 3টা পার্ট সিকাম, কোলন, মলাশয়। সেই সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকতে পারে। তারপর রক্তনালিকা সময় চলে আসলাম যে দেহের সবখানে তোমার শিরা রয়েছে, ধমনী রয়েছে, কোষিক জালিকা রয়েছে। যখন আমরা তোমাদের
চতুর্থ অধ্যায়ে সুন্দরভাবে আমরা পড়াই দেবো, তখন সুন্দরভাবে ওখানে তোমার জেনে নিতে পারবে যে শিরা, ধমনী, কোষিজালিকার মধ্যে পার্থক্যটা কি। অস্থি মজ্জা চলে আসি, যেহেতু আমরা সপ্তম অধ্যায়ে পড়ছি যে অস্থি তোমার হচ্ছে তোমার অস্থি হচ্ছে তোমার হচ্ছে কি দুই প্রকার, একটা নিরেট অস্থি, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। সেই নিরেট অস্থি এবং স্পঞ্জি মিলেই তোমার অস্থি মজ্জা গঠন করে। সেই অস্থি মজ্জা থেকে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন হতে পারে, যাকে বলা হয় তোমার হচ্ছে কি তোমার রেড ব্লাড কার্পাসেস বলা হয়। তো এই অস্থি মজ্জাটা দুই প্রকার, একটা লাল অস্থি মজ্জা, একটা তোমার হলুদ অস্থি মজ্জা। তো পরিণত বয়স অবস্থায় হলুদ অস্থি মজ্জা পরিণত হয়, আর যখন তুমি প্রাপ্তবয়স্ক অবস্থা না হও বা তোমার এমনিতে তোমার বয়স তোমার 10 থেকে তোমার 25-30 মধ্যে থাকে, তখন এটা লাল অস্থি মজ্জায় পরিণত হতে পারে। ঠিক আছে, তাও অস্থি গহ্বরে অবস্থিত নরম চর্বিযুক্ত টিস্যু, লোহিত কণিকা এবং অনুচক্রিকা সৃষ্টির পাশাপাশি অস্থি মজ্জা বি কোষ, প্রাকৃতিক মারণ কোষ, গ্রানুলোসাইট এবং অপরিপক্ক থাইমাস গ্রন্থি উৎপাদন করা থাকে। তাহলে তোমার এখান থেকে মুক্ত করতে হবে যে এই যে তোমার বর্ণময় থেকে তোমার কি তোমার বি কোষ এবং প্রাকৃতিক মারণ কোষ। প্রাকৃতিক মারণ কোষ আর একটা নাম হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল বলা হয়, তাহলে এন কি সেল বলা হয়। তো আমরা সুন্দরভাবে নেক্সট টপিকে পড়বো। তো মারণ কোষের একটা নাম হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে না। সেখানে গ্রানুলোসাইট হতে পারে এবং অপরিপক্ক থাইমাস গ্রন্থি হতে পারে। এখান থেকে সুন্দরভাবে কি করবো আমরা এমসিকিউর জন্য আমরা কভার করে নেব, ঠিক আছে ভাইপুরা। তারপর আমরা নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে কি বলছে, প্লীহা সম্পর্কে আলোচনা করবো, যেটা প্লীহা তোমার রক্ত সংবর্ধনতে অধ্যায় দেওয়া আছে। তো ওখানেও পড়তে পারো, এখানেও পড়তে পারো। এখানে এক্সট্রা ভাবে বলছে যে উদয় গহ্বরে অবস্থিত লালচে রঙের মুষ্টির গঠনের বিশেষ রক্তে, অর্থাৎ একে রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়। একে অসংখ্য লোহিত কণিকা টি কোষ এবং বি কোষ, ডেন্ড্রাইট কোষ এবং কি এন কোষ, ম্যাক্রোফেজ থাকে। অর্থাৎ প্লীহা দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তাহলে যদি এটা তোমার এমসিকিউতে তোমার মেন এক্সামে তোমার চলে আসছিল, এটা 5 স্টার ইম্পর্টেন্ট তোমার মেন এক্সামের জন্য, ঠিক আছে না। মেন এক্সামে তোমার চলে আসছিল, কোশ্চেন যখন আমরা অ্যানালাইসিস করবো তখন দেখা দিবে ভাইয়া যে এটা তোমার চলে আসছিল হচ্ছে কি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে কি লসিকা গ্রন্থি। টনসিলে চলে আসি, অর্থাৎ আমাদের তোমার হচ্ছে কি মানে দুপাশে দুইটা টনসিল গ্রন্থি অবস্থান করে থাকে, ঠিক আছে না। এটা বাবা তোমার হচ্ছে কি মুখে তোমার হচ্ছে খাদ্য গ্রহণ করার সময় খাদ্যতে অনেক ধরনের রোগ জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকতে পারে, সেগুলিকে প্রতিরোধ করে এবং ভেতরে তোমার যেতে বাধা প্রদান করে। তো এটা হচ্ছে টনসিলের কাজ। অর্থাৎ গ্রীবার পিছনে অবস্থিত দুটি ডিম্বাকার গঠনের বিশেষ। তাহলে তো কোশ্চেন যদি তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে আসে যে টনসিল তোমার আকারটা কি, টনসিলের আকারটা হচ্ছে তোমার কি ডিম্বাকার হবে, ঠিক আছে না। এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। লসিকা গ্রন্থিতে চলে আসি, অর্থাৎ দেহের সর্বত্র বিস্তৃত ছোট সিম আকৃতির গ্রন্থি, যেগুলো লসিকা নালী দিয়ে সংযুক্ত থাকে। তাহলে লসিকা গ্রন্থি কি আকৃতির, সিম বীজের আকৃতি। তো সিম বীজের আকৃতি হতে পারে, আবার সিম বীজের আকৃতি কি হতে পারে, কিডনি হতে পারে বা বৃক্ষ হতে পারে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু আমরা তোমার রিলেট করে পড়াশোনা করব। তোমরা যতই তুমি চাও যে রিলেট করে পড়াশোনা করবা, তেই তোমার আর কনফিউশনে তোমরা ভুগবা না এবং পড়াটাও তোমার তাড়াতাড়ি ব্রেনটে গেঁথে যাবে, ঠিক আছে। তারপর লাসিকা তোমার এখানে চলে আসলাম যে সিমের মতো আকৃতি দেখতে বৃক্ষ অথবা লসিকা গ্রন্থি হতে পারে, দুইটাই হতে পারে। যে এখানে বলছে যে তোমার হচ্ছে কি সিম আকৃতির তোমার গ্রন্থি যেগুলো লাসিকা নালী দিয়ে সংযোজিত থাকে, এদেরকে অধিকাংশ টি কোষ এবং বি কোষ, ডেন্ড্রাইট কোষ এবং ম্যাক্রোফেজ নিয়ে গঠিত। যা সেখান থেকে এতটুকু মনে রাখবো। লাসিকা নালীতে চলে আসো, দেহের সবখানে বিস্তৃত নালিকা যেগুলো লাসিকা পরিবহন করে থাকে, রিডিং দিবা। তারপর বলছে কি প্যাস ক্ষুদ্রান্ত অবস্থিত বিশেষ ধরনের লাসিকা গ্রন্থি। তাহলে প্যাস তোমার হচ্ছে কি পেয়ার্স প্যাস কোথায় থাকতে পারে, ক্ষুদ্রান্তে থাকতে পারে। ক্ষুদ্রান্তে হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে জিডিনাম ইলিয়াম। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। কোনগুলো পার্ট পড়তে হবে আমরা আরেকবার রিভিশন দিই। রিভিশন দেওয়ার সাথে সাথে আমরা কি করব, সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে আরেকবার আমরা কি হাইলাইটার দিয়ে আমরা কি সুন্দরভাবে দাগাই নিব, ঠিক আছে। অবশ্যই তুমি মাস দাগাই নিবা। অর্থাৎ আমরা বললাম যে লিম্ফোয়েড তোমার কি অনেক প্রকার হতে পারে, সেগুলো হচ্ছে কি থাইমাস গ্রন্থি হতে পারে। থাইমাস গ্রন্থির মধ্যে এতটুকু পড়বা যে টি কোষ, টি নামে থাইমাস কোষ আছে। অ্যাডিনোয়েড থেকে তোমার কিছু পড়ার দরকার নেই। অ্যাপেন্ডিক্স থেকে তোমার এতটুকু মনে রাখবা, অ্যাপেন্ডিক্স সিকেমের সাথে যুক্ত থাকতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা তোমার বৃহদণ্ডের অংশ। তারপর রক্তনালীতে চলে আসলাম। রক্তনালী তোমার থেকে কিছু পড়ার দরকার নেই, আমরা পড়ে নেব। হেডলাইনটা মুখস্থ করলে হয়ে যাবে। অস্থিমজ্জা থেকে এতটুকু মনে রাখবা যে বি কোষ, প্রাকৃতিক মারণ কোষ এখান থেকে তোমার হচ্ছে কি ঘটে থাকে এবং গ্রানুলোসাইটে ও তোমার অবস্থান এখানে তোমার পরিলক্ষিত হয়, ঠিক আছে না। তাহলে কোন সাইট, গ্রানুলোসাইট অবস্থান কি হয় থাকে ভাই, পরিলক্ষিত হতে পারে। এখান থেকে এতটুকু পড়বা। প্লীহা থেকে তোমার এতটুকু পড়তে হবে যে তোমার হচ্ছে কি প্লীহা দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। এটা থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ। টনসিল কি আকৃতি হতে পারে, টনসিল হচ্ছে ডিম্বাকার আকৃতির হতে পারে। তাহলে কি আকৃতি হতে পারে ভাই পুরা, টনসিল ডিম্বাকার আকৃতির হতে পারে। তাহলে কি আকৃতি হতে পারে, ডিম্বাকার আকৃতির হতে পারে। টনসিলটা ডিম্বাকার আকৃতি হতে পারবে। লসিকা গ্রন্থিতে চলে আসি। লসিকা কিসের মতো দেখতে, লসিকা হচ্ছে কি সিম আকৃতির মতো দেখতে। লসিকা নালী থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট হেড লাইনটা মুখস্থ করলে হয়ে যাবে। আর পেয়ার্স পোস্টটা মুখস্থ করলে হয়ে যাবে। পেয়ার পোস্টটা কোথায় থাকতে পারে, ক্ষুদ্রান্তে থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, এতটুকু আমরা সুন্দরভাবে আমরা মুখস্থ করলেই তোমার হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে অনাক্রমিতা কোষসমূহ ও এদের উপাদান সম্পর্কে আমরা কি সুন্দরভাবে জানবো যে অনাক্রমিতা কোষসমূহ তোমার কি কি হতে পারে। অর্থাৎ দেহের যেসব কোষ অনাক্রমিতার সাথে জড়িত সেসব কোষ হচ্ছে কি অনাক্রমিতা উৎপাদন করতে থাকে, সেটা হচ্ছে কোষ বলা হয়। যেমন লিপোসাইট বলতে হবে যে লিপোসাইটটা আমরা তোমার হচ্ছে কি মানে তোমার চ্যাপ্টার 4-এও তো পড়ছি, এখানেও পড়ে নেব যে লিপোসাইট এক ধরনের শীত রক্তকণিকা। তাহলে
লিপোসাইট এক ধরনের কোন ধরনের রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। এগুলো অনক্ষমতার প্রধান কোষ, অর্থাৎ লিপোসাইট অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উদ্ভূত হয় এবং থাইমাস ও অস্থিমজ্জা বর্ধিত হতে পারে। পড়বা না। দেহের প্রবাহমান রক্তের শ্বেত রক্তকণিকা কত পার্সেন্ট? 20% থেকে 40% থাকতে পারে এবং লিম্ফোরসের পরিমাণ কত পার্সেন্ট থাকতে পারে? 99%ই থাকতে পারে। তাহলে এটা টনটনা মুখস্থ করতে হবে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির নাম ভুলে যাও, কিন্তু এটা ভোলা যাবে না, ভুললেই পাপ হবে। ঠিক আছে, এটা তোমার বেসিক্যালি তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম মাস্ট তোমাকে পড়ে নিতে হবে যে তোমার শ্বেত রক্তকণিকা লিপোসাইটের পরিমাণ কত পার্সেন্ট থাকতে পারে? 20 থেকে 40% থাকতে পারে এবং লিম্ফোরসের পরিমাণ কত পার্সেন্ট থাকতে পারে? 90% থাকতে পারে। তো এখান থেকে আমরা কি করব? পড়ে নেব। তারপর চলে আসো যে কাজের ধরন, এদের কোষ প্রাচীর রাসায়নিক গঠন অনুযায়ী লিপোসাইটকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা তোমার কি কোষ? একটা টি কোষ, তারপর একটা বি কোষ হতে পারে, একটা প্রাকৃতিক মারণ কোষ হতে পারে। এগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে বিস্তারিত সম্পর্কে এখন কি ভাইয়ের সঙ্গে পড়ে নেব। তাহলে তো যদি কোশ্চেন আসে যে তোমার লিপোসাইট তোমার কি কাজে তোমার কোষ প্রাচীর রাসায়নিক গঠনের উপর নির্ভর করে কত প্রকার হতে পারে? লিপোসাইটটা হচ্ছে কয় প্রকার হতে পারে? 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে তোমার কি টি কোষ, একটা হচ্ছে বি কোষ, একটা হচ্ছে কি প্রাকৃতিক মারণ কোষ হতে পারে। তো সুন্দরভাবে কি করবো আমরা? তো সুন্দরভাবে আমরা কি করবো? সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে নোট ডাউন করে নেব। ঠিক আছে, তো এখান থেকে আমরা সুন্দরভাবে এতটুকু সম্পর্কে আমরা কি করলাম? জানলাম যে তোমার কি তোমার লিপোসাইট এক ধরনের তোমার শ্বেত রক্তকণিকা। এখানে তোমার কি মানে তোমার এখানে তোমার লিপোসাইটে তোমার কি শ্বেত রক্তকণিকা পার্সেন্ট থাকে কত পার্সেন্ট? 20 থেকে 40% থাকতে পারে এবং লিপোসাইটে তোমার কি লিপোরাস থাকতে পারে 90 থেকে 99% থাকতে পারে এবং এটা 2 প্রকার হতে পারে, 3 প্রকার হতে পারে, সরি এটা 3 প্রকার হতে পারে। এটা হচ্ছে একটা হচ্ছে টি কোষ, একটা তোমার কি প্রাকৃতিক মারণ কোষ, আর একটা হচ্ছে কি বিকোষ হতে পারে। তো এখান থেকে এতটুকু সুন্দরভাবে আমরা কি করব? হাইলাইটার দিয়ে দাগাই নেব। তোমাদের মেইন এক্সামে আর সময় নেই, অল্প একটু সময় আছে। তো সুন্দরভাবে ক্লাসের মধ্যেই পড়াটা মানে কমপ্লিট করতে চেষ্টা করবা এবং বাকি সময় রিভিশন দিতে চেষ্টা করবা। ঠিক আছে, কেননা আমি ক্লাস এখানে করাই দিচ্ছি, তো আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা যারা আসো, তো সুন্দরভাবে তোমার ক্লাস করবা এবং কখনো অবহেলা করবা না। সময়টা অনেক ইম্পর্টেন্ট, সুন্দরভাবে পড়াশোনা করলে হয়ে যাবে। তারপর টি কোষে আমরা চলে আসি। টি কোষটা তোমার কোন টি কোষটা অল্প একটু সম্পর্কে আমরা কি করবো? জানবো। যে বলছে এখানে টি কোষ, অর্থাৎ যেসব কোষ থাইমাস বড় হয় সেগুলিকে বলা হয় টি কোষ বলা হয়। ঠিক আছে না? অর্থাৎ টি কোষ এখানে কি বলছে? দেখো টি কোষ বহু প্রকরণ রয়েছে, এরা তোমার এবং এরা বিভিন্ন ধরনের তোমার কি থাকতে পারে? কাছে থাকতে পারে। এক ধরনের টি কোষ নিউক্লিয়ার ফ্যাগোসাইটিস সাথে সংযুক্ত রক্ষা করে এবং অন্তর্নিহিত অ্যান্টিজেন ধ্বংস ফ্যাগোসাইটিস কোষকে সহায়তা করে। এগুলিকে প্রথম ধরনের সহকারী টি কোষ বলা হয়। টি মিনস তোমার কি? অর্থাৎ হেল্পার 1 টি কোষ। তাহলে এটা তোমার ফুল ফর্মটা তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে না? এটা মুখস্থ করে নিবা। তারপর অন্যদিকে আরেক ধরনের টি বা বি কোষ তোমার কোষের সংযোগ রক্ষা করে, বিভক্ত হয় এবং তোমার অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। এগুলিকে দ্বিতীয় টি কোষ বলা হয়। তাহলে টি কোষ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে টি অর্থাৎ হেল্পার টি 2 টি অর্থাৎ 1 টি সেল, আর একটা হচ্ছে কি হেল্পার 2 টি সেল হতে পারে। তাহলে প্রথম কে বলা হয় 1 টি আর দ্বিতীয়কে বলা হয় 2 টি বলা হয়। এগুলো যথাক্রমে TH1 এবং TH2 দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এটাও তোমার কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে না? এটা আমরা মনে রাখবো যে প্রথমকে বলা হয় TS, প্রথমকে চিহ্নিত করা হয় TS1 দ্বারা, আর দ্বিতীয়কে বলা হয় TH তোমার কি 2 দ্বারা চিহ্নিত করানো হতে পারে। ঠিক আছে, তারপর এখানে বলছে আবার তৃতীয় এক ধরনের টি কোষ তোমার কি তোমার বাহকের অণুজীব সংক্রমণ কোষকে ধ্বংস করে। এই প্রক্রিয়াকে বলা হয় কোষ বিধ্বস্ত ক্রিয়া বলে। অর্থাৎ এসব টি কোষকে সাইটোটক্সিন কোষ বলা হয়। একে টিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি তোমার এমসিকিউ যদি বা শর্ট কোশ্চেন যদি কখনো কোশ্চেন আসে যে তোমার কি সাইটোটক্সিন টি কোষকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিসি দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় হচ্ছে তোমার কি টি কোষ আর সিটা হচ্ছে সাইটোটক্সিন। ঠিক আছে না? তাহলে এই পার্টটা থেকে সুন্দরভাবে আমরা এই কয়টা পয়েন্ট মনে রাখলে তোমার হয়ে যাবে যে যেসব কোষ অর্থাৎ যেসব কোষ থাইমাসে বড় হয় সেগুলো হচ্ছে তোমার কি কোষ? সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে বলা হয় টি কোষ বলা হয়। ঠিক আছে না? অর্থাৎ সেগুলিকে বলা হয় টি কোষ। এবং এখান থেকে এতটুকু মুক্ত করে নিবা যে এটা তোমার 3 প্রকার হতে পারে। তার মধ্যে তোমার কি প্রথম ধরনের সাহায্যকারী টি কোষকে বলা হয় টি হেল্পার T1 টি কোষ। ঠিক আছে না? আর দ্বিতীয় ধরনের বলা হয় তোমার হেল্পার 2 টি সেল বলা হয়। ঠিক আছে না? এটাকে তোমার কি প্রথমটাকে বলা হয় TS1 এবং দ্বিতীয়টাকে চিহ্নিত করা হয় TS2 দ্বারা চিহ্নিত করা হতে পারে। এবং লাস্ট একটা তোমার কি এটা তোমার তৃতীয় ধরনের রয়েছে, সেটা হচ্ছে সাইটোটক্সিন কোষ নামে পরিচিত হতে পারে, যাকে টিসি দ্বারা প্রকাশ করা হতে পারে। তাহলে এই কয়টা পয়েন্ট তোমার মুখস্থ রাখলে হয়ে যাবে। এটা এক ধরনের কি কোষ বিধ্বস্ত কোষ নামে পরিচিত। কোনটা? তৃতীয় ধরনের কোষটাকে কোষ বিধ্বস্ত কোষ বলা হয়। তাহলে এখান থেকে এই পয়েন্টটা আমরা কি করব? সুন্দরভাবে মুখস্থ করে নেব। তারপর চলে আসি যে তোমার হচ্ছে কি আসলাম যে তোমার কি বি কোষে চলে আসলাম। তাহলে লিপোসাইট হচ্ছে তোমার কি 3 প্রকার, একটা টি কোষ, একটা বি কোষ, একটা হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল বা তোমার মারণ কোষ বলা হয়। তো
প্রথমটা আমরা শেষ করে দিলাম, দ্বিতীয়টা এখন সুন্দরভাবে আমরা কি আইডিয়া নেব যে অস্থিমজ্জা প্রাপ্ত বৃদ্ধিপ্রাপ্ত তোমার হচ্ছে কি তোমার লিপোসাইটকে টি কোষ বলা হয়। তাহলে এটা তোমার হচ্ছে কি শর্ট কোশ্চেনের জন্য একদম ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনের জন্য আমরা কি করব, মুখস্থ করে নেব। সিকিউর জন্য বিশেষ করে আমরা কি করব, মুখস্থ করে নেব। এগুলো প্রধানত অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ। তাহলে তোমার যদি কোশ্চেন আসে তাহলে অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ কোনগুলো হতে পারে, অ্যান্টিবডি উৎপাদনকারী কোষগুলো হতে পারে তোমার হচ্ছে কি বি কোষ হতে পারে। তাহলে এটা কি করব, আমরা সিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর চলে আসা যে তোমার এক একটি বি কোষ সুনির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদনের জন্য নিয়োজিত থাকে। অ্যান্টিবডি রক্তের প্রবাহিত অ্যান্টিজেনকে ঘিরে ফেলে এবং ধ্বংস করে। যখন কোনো বি কোষ অ্যান্টিজেন বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত হয় তখন এটি আকারে বড় হয়, একে বলা হয় প্লাজমা কোষ বলা হয়। তাহলে প্লাজমা কোষ কাকে বলে, তাহলে এতটুকু আমরা কি করব, মুখস্থ করে নেব যে তোমার হচ্ছে কি যখন কোনো বি কোষ বিরুদ্ধে তোমার হচ্ছে কি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত হয় তখন অনেক ধরনের বড় আকারে তোমার হচ্ছে আকার আকৃতি ধারণ করতে পারে, একে বলা হয় প্লাজমা কোষ। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব, যখন কোনো বি কোষ তোমার হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত হয় তখন এটিকে বলা হয় অনেক বড় হতে পারে, একে বলা হয় কি প্লাজমা কোষ বলানো হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, এতটুকু মুখস্থ করে নেব। তো আমরা তোমার হচ্ছে চলে আসি, তোমার মেইন পয়েন্টে চলে আসি। এখান থেকে এতটুকু পড়ে নিবা যে তোমার হচ্ছে কি মানে আমরা বললাম যে প্লাজমা কোষ বলা হয় কাকে বলা হয়, প্রায় তোমার হচ্ছে প্রকৃতপক্ষে একটি প্লাজমা কোষে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা হিসেবে বিবেচনা করা হয়। তাহলে যে কোশ্চেন যদি আসে যে প্লাজমা তোমার প্লাজমা কি বলছে, দেখো প্লাজমা এখানে বলছে এভাবে আসতে পারে যে তোমার প্লাজমা তোমার কোষ অ্যান্টিবডি উৎপাদনের কারখানা হিসেবে গণ্য করা হয় কোনটাকে, তোমার বি কোষকে বলা হয়। তাহলে এটাও তোমাকে পড়তে হবে, এটাও তোমাকে একদম টনটন মুখস্থ করতে হবে, মেডিকেলের জন্য পড়তে হবে আর এমসিকিউর জন্য তোমার মেইন পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক আছে না। যাই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তাই মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যাই মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই সব ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা পড়ে নেব। এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম যে বি কোষ তোমার অস্থিমজ্জা বৃদ্ধিপ্রাপ্ত, দেখো অস্থিমজ্জা বৃদ্ধিপ্রাপ্ত, তাহলে বি কোষ অস্থিমজ্জা বৃদ্ধিপ্রাপ্ত তোমার লিপোসাইটকে বি কোষ বলে। এগুলোকে তোমার থেকে অ্যান্টিবডি উৎপাদনের সহায়তা করতে পারে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু দেখাই নেব এবং এটা তোমার কি প্লাজমা কোষ কাকে বলে পড়ে নিবা এবং কোষ অ্যান্টিবডি উৎপাদনের কারখানা হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা এতটুকু তোমার কি করতে হবে, পরিণত হবে। তারপর চলে আসো, একটি প্লাজমা কোষ থেকে লক্ষ লক্ষ অ্যান্টিবডি উৎপাদন হয় এবং রক্তে মিশে যায়। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়ে নিব, ঠিক আছে। তারপর চলে আসলাম যে প্রাকৃতিক মান কোষ বলা হয়, বা চলে আসলাম যে প্রাকৃতিক মান কোষকে কি বলা হয়, কি নামে ডাকা হয়, প্রাকৃতিক মান কোষকে বলা হয় ঘাতক কোষ বলা হয় বা ন্যাচারাল কিলার সেল বলা হয়। তাহলে ন্যাচারাল কিলার সেল এই ফুল ফর্মটা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা। এটা ফুল ফর্মের জন্য একদম ইম্পর্টেন্ট, তোমাকে বলে দিবে যে তোমার হচ্ছে কি মানে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন কি সেল, অর্থাৎ ন্যাচারাল কিলার সেল হতে পারে, একে বলা হয় প্রাকৃতিক মান কোষ বলা হয়। তো চলো আমরা পড়ে নিই প্রাকৃতিক মান কোষ সম্পর্কে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নেব যে এগুলো বিশেষ ধরনের লিপোসাইট গঠন টি কোষের মতোই, তবে যে কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করতে পারে। প্রাকৃতিক মারণ কোষ থেকে সাইটোটক্সিন, তাহলে প্রাকৃতিক মারণ কোষ থেকে তোমার কোন টক্সিন, সাইটোটক্সিন, পাইরো বা পারফোরিন এবং কি গ্রানাইজাইম নিঃসৃত হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুক্ত করবো, সাইটোটক্সিন, গ্রানাইজাম এবং তোমার পারফোরিন তোমার কি নিঃসৃত করতে পারে। তাহলে এই পয়েন্টটা এই তিনটা পয়েন্ট আমরা কি মুখস্থ করে নেব যে নিঃসৃত হয় সুনির্দিষ্ট কোষের আবরণীতে ছিদ্র সৃষ্টি করতে পারে। তাহলে এতটুকু মুক্ত করতে হবে। এসব ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে ফলে তা স্ফীত হয়ে বিস্ফোরিত হয়। এগুলো তোমার মারণ কোষগুলো এমন নামকরণের কারণে এসব কোষ বিচারহীনভাবে ভাইরাস ধ্বংসের জন্য সবসময় প্রস্তুত ছিল। তাহলে এখান থেকে কিছু পড়বো না, জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করলে হবে যে প্রাকৃতিক মারণ কোষকে বলা হয় তোমার কি ন্যাচারাল কিলার সেল বলা হয়। এই ফুল ফর্মটা মুখস্থ করবা। তারপর তোমার কি এখানে তোমার কি সাইটোটক্সিন, এখানে তোমার সাইটোটক্সিন এবং তোমার কি পারফোরিন এবং তোমার কি গ্রানাইজাইম ইত্যাদি নিঃসৃত হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর তো আমরা এই যে এই পয়েন্টটা থেকে এই পেজটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার কি লিপোসাইট, তোমার লিপোসাইটকে তিন ভাগে ভাগ করা যায়, একটা টি কোষ, একটা তোমার বি কোষ, একটা তোমার কি প্রাকৃতিক মারণ কোষ। তো এসব সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো টি কোষ সম্পর্কে আমরা জানলাম কতটুকু ইম্পর্টেন্ট সুন্দরভাবে দেখাই দিছি, হ্যাঁ। তারপর বি কোষ সম্পর্কে আলোচনা করলাম আমরা সুন্দরভাবে, ঠিক আছে, ক্লাসে। এবং ন্যাচারাল কিলার সেল সম্পর্কে আমরা কি করব, সুন্দরভাবে আমরা আলোচনা করলাম। এখন আমরা সুন্দরভাবে কি নেক্সট টপিকে আমরা চলে যাবো। নেক্সট টপিকে কি দেওয়া আছে দেখি ভাইয়া পুরা
এখানে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট পড়তে হবে, যে তোমার ফ্যাগোসাইটিক কোষগুলো দীর্ঘজীবী হতে পারে। এতটুকু তোমার মনে রাখলে হয়ে যাবে যে ফ্যাগোসাইটিক কোষগুলো কী জীবী, দীর্ঘজীবী। যদি দীর্ঘজীবী না হতো তাহলে আমরা আমাদের দেহে সবসময় তোমার রোগ জীবন লেগেই থাকতো, ঠিক আছে না। দীর্ঘজীবী হওয়ার কারণে তোমার বাইরে থেকে তোমার কি মানে বস্তুগুলো আসতে তোমার কী করে থাকে, সাহায্য করে থাকে। তো এতটুকু আমরা কী করবো, মুক্ত করে নেবো। তারপর চলে আসলাম যে এগুলো অস্থিমজ্জা স্টেম কোষ থেকে তৈরি হয়। এরা দু ধরনের হতে পারে, তোমার কত মনোনিউক্লিক ফ্যাগোসাইট কত ধরনের হতে পারে ভাইয়া পুরা, দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি মনোসাইট আর একটা কি ম্যাক্রোফেজ হতে পারে। তাহলে এটা এমসিকিউর জন্য তোমাকে কি টনটন মুখস্থ করতে হবে যে মনোনিউক্লিক ফ্যাগোসাইট কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে কি ম্যাক্রোফেজ হতে পারে। অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এসব শ্বেত রক্তকণিকা তোমার মনোসাইট রূপে রক্তের ঘুরে বেড়ায়। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমার কি রোগ জীবাণুকে তোমার কি ধ্বংস করতে সাহায্য করে থাকে। তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু মুখস্থ করে নিবা যে তোমার কি এরা দুই ধরনের হতে পারে, একটা মনোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোফেজ। তারপর নেক্সট পয়েন্ট আমরা চলছে, এখানে কি বলছে, দেহের তোমার কি রোগ জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়াকে কি বলা হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলা হয়। জন্মের 2 দিন অর্থাৎ 2-3 দিনের মধ্যে মনোসাইট রক্তস্রোতে ত্যাগ করে বিভিন্ন টিস্যুতে চলে আসে এবং আকারে বড় হয়, এদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। জাস্ট রিডিং দিবা। ম্যাক্রোফেজের কোষ বিভিন্ন রকম হতে পারে, যকৃতের কুফার কোষ হতে পারে। যকৃতে কোন কোষ থাকে, যকৃতের কুফার কোষ থাকতে পারে। যোজক টিস্যুতে তোমার কি হিস্টোসাইটে থাকতে পারে। এলভিওলাতে তোমার ম্যাক্রোফেজ থাকতে পারে। অস্টিওতে অস্টিওপ্লাস্ট থাকতে পারে। আমরা পড়ছি অস্টিও তোমার 3 প্রকার 4 প্রকার হতে পারে। অস্টিওব্লাস্ট ক্লাস 3 প্রকার হতে পারে। বৃক্কের মেসেঞ্জিয়াল হতে পারে এবং কোষ হতে পারে। মস্তিষ্কে তোমার কি মাইক্রো গ্লিয়ার কোষ হতে পারে। তাহলে এগুলো টনটনা মুখস্থ করবে, এগুলো একদম টনটনা মুখস্থ করতে হবে। 5 স্টার ইম্পর্টেন্ট এই টপিক, ঠিক আছে না। সুন্দরভাবে এমসিকিউর জন্য আমরা কি করব, মুখস্থ করে নেব যে তোমার কি মানে এই যে তোমার হচ্ছে কি ম্যাক্রোফেজগুলো কোথায় কোথায় কী হিসেবে কাজ করতে পারে। তাহলে যকৃতে তোমার কি যকৃতে কুফার কোষ হিসেবে থাকতে পারে। যকৃতে কী থাকতে পারে, যকৃতে কুফার কোষ হিসেবে থাকতে পারে যকৃতে কী থাকতে পারে ভাই বোরা, যকৃতে তোমার হচ্ছে কি কুফার কোষ হিসেবে থাকতে পারে। তারপর যোজক টিস্যুতে তোমার হচ্ছে কি হিস্টিওসাইট হিসেবে থাকতে পারে। এলভিওলাসে তোমার হচ্ছে ম্যাক্রোফেজ হিসেবে থাকতে পারে এবং তোমার অস্টিওতে অস্টিওক্লাস্ট হিসেবে থাকতে পারে। বৃক্কে তোমার হচ্ছে কি মেসেঞ্জার হিসেবে থাকতে পারে। হ্যাঁ, এতটুকু আমরা খুব সুন্দরভাবে কী করবো, টাকা নেব যে তোমার হচ্ছে কি তোমার মস্তিষ্কে তোমার মাইক্রো গ্লিয়াল কোষ হিসেবে থাকতে পারে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে তুমি টনটন মুখস্থ করে নিবা। তারপর চলে আসো যে ম্যাক্রোফেজের দেহে মাতৃকোষ, আঘাতপ্রাপ্ত কোষ এবং অন্যান্য বজ্র ভক্ষণ করে এগুলোকে মনোকাইন্স নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তাহলে কি তোমার কোন পদার্থ ক্ষরণ করে, মনোকাইন্স নামক রাসায়নিক পদার্থ কি করতে পারে, ক্ষরণ করতে পারে। তাহলে এটাও আমাদের কি করতে হবে, একদম মনে রাখতে হবে, ঠিক আছে না, মনে রাখলে হয়ে যাবে। তারপর বলছে কি নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যা অনুক্রমতা সারা প্রদানের প্রধান ভূমিকা পালন করে থাকে। তাহলে যতটুকু আমি দেখাই দিচ্ছি ততটুকুই তোমার এমসিকিউর জন্য, ঠিক আছে, এমসিকিউর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তোমরা কি করবা, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নিবা এবং পড়ে নিবা। তাও যদি কনফিউশন থাকে আমাদের পার্সোনাল গ্রুপে তোমরা অবশ্যই জানাবা, ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার জন্য। এবং আমি অতি শীঘ্রই তোমাদের জন্য বড় ধরনের একটা চমক কোর্স নিয়ে আসতেছি। তো ওই কোর্সটা হচ্ছে তোমার একদম ফ্রি। তো ওই কোর্সের মধ্যে তোমার হচ্ছে কি থাকবে, তোমার কি মানে ভার্সিটি কোশ্চেন সলিউশন থাকতে পারে এবং মেডিকেলে তোমার প্রিপারেশনের জন্য একদম ফুল কোর্স থাকতে পারে। তো সুন্দরভাবে আমাদের পার্সোনাল ব্যাচে যারা যুক্ত আছো সুন্দরভাবে ওখানে ক্লাস করে নিবা এবং সুন্দরভাবে এক্সাম দিবা, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট অতি শীঘ্রই তোমাদের চলে আসবে, ঠিক আছে। তো আমরা চলে আসি যে তোমার 3 নম্বরে চলে আসি যে তোমার দানা বা গ্রানুলোসাইট হতে পারে। তো আমরা পড়ে নেই যে তোমার রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা দানাযুক্ত, একটা দানাবিহীন। দানাকে বলা হয় গ্রানুলোসাইট আর তোমার থেকে দানাবিহীনকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট বলা হয়। তো এসব সম্পর্কে আমরা কী করবো, এখন সুন্দরভাবে আলোচনা করবো যে দানাযুক্ত বা গ্রানুলোসাইট সম্পর্কে আলোচনা করবো যে গ্রানুলার তোমার থেকে লিউকোসাইট 3 প্রকার। তাহলে কয় প্রকার হতে পারে, 3 প্রকার হতে পারে। তাহলে সেটা 3 প্রকার, সেটা কী হতে পারে, একটা তোমার কি একটা নিউট্রোফিল হতে পারে, একটা তোমার কি ইউসিনোফিল, একটা তোমার কি বেসোফিল হতে পারে। তো সুন্দর মুখস্থ করবা, ইংলিশ টার্মগুলো মুখস্থ করতে হবে যে একটা নিউট্রোফিল, একটা ইউসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। তাহলে তোমার দানাদার যুক্ত তোমার কি তোমার কয় ধরনের হতে পারে, 3 প্রকার হতে পারে, একটা নিউট্রোফিল, একটা ইউসিফিল, একটা বেসোফিল। দানা তুমি যদি দানা যে কোনো দানা যদি হাতে নাও তাহলে তুমি ফিল করতে পারবা। তো এভাবে মনে রাখবা যে দানা যদি দানা 3 প্রকার, একটা নিউট্রোফিল, ইউসিফিল, বেসোফিল। তো লাস্টে ফিল কথা যুক্ত থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়লে মনে থাকবে। তারপর ঠিক আছে, তারপর আমরা চলে আসি যে মাস্ট কোষে চলে আসি। মাস্ট কোষে তোমার এখানে কি বলছে, মাস্ট কোষে অল্প একটু পড়তে হবে যে মাস্ট কোষ বলছে এখানে তোমার ত্বক, নাক, জিহ্বা, ফুসফুস, অন্ত্রে তোমার থেকে অন্তঃবরণ ইত্যাদি মাস্ট কোষ থাকতে পারে। তাহলে মাস্ট কোষ কোথায় কোথায় থাকতে পারে, এই যে ত্বকে থাকতে পারে, নাকে থাকতে পারে, জিহ্বায় থাকতে পারে এবং ফুসফুসে থাকতে পারে। তাহলে এটা এমসিকিউর জন্য তোমরা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা, ঠিক আছে। তারপর এসব কোষ অ্যালার্জির সৃষ্টির জন্য দায়ী। তাহলে মাস্ট কোষ কিসের জন্য দায়ী, মাস্ট কোষ তোমার থেকে অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী। তাহলে পড়ে নিতে হবে। তারপর অনুচক্রিয়া চলে আসলাম। তো
রক্ত হচ্ছে তোমার থেকে মানে তোমার 3 প্রকার হতে পারে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। সেই অনুচক্রিকাটা আমরা পড়ে নেব যে রক্তের উপস্থিত বর্ণহীন ক্ষুদ্র নিউক্লিয়াসবিহীন গোল ডিম্বাকার বা খণ্ডাকার তোমার হচ্ছে কি রক্তকণিকাকে অনুচক্রিকা বলা হয়। সংখ্যাটা মুখস্থ করার একদম কোনো মানে হয় না। এগুলো অস্থিমজ্জা মেগা কিরিওসাইট থেকে উৎপন্ন হয়। তাহলে তোমার অস্থিমজ্জাগুলো কোথা থেকে উৎপন্ন হতে পারে? মেগা কিরিওসাইট থেকে উৎপন্ন হতে পারে। মেডিকেলের জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা মেডিকেল এক্সামের জন্য। মেডিকেলে তোমার কোশ্চেন এটা চলে আসছিল যে তোমার হচ্ছে কি মেগা কিরিওসাইট থেকে কোনটা উৎপন্ন হতে পারে? অস্থিমজ্জা মেগা কিরিওসাইট থেকে তোমার হচ্ছে কি অনুচক্রিকা তৈরি হতে পারে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসো যে তোমার অনুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন এবং তোমার হচ্ছে ফসফোলিপিড। তাহলে অনুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান কি ভাইয়া পুরা? প্রোটিন এবং ফসফোলিপিড হতে পারে। এসব কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ ক্ষরণ করে এবং রক্ত তঞ্চনের পাশাপাশি অনক্রমতাকে কিছু অংশকে সক্রিয় করে তোলে। তাহলে এখান থেকে জাস্ট এতটুকু পড়লে হয়ে যাবে। আমি আবার সুন্দরভাবে এই পার্টটা শেষ করে সুন্দরভাবে আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ডেন্ড্রাইটে চলে আসো। অর্থাৎ ডেন্ড্রাইট কোষ অর্থাৎ এই ধরনের কোষগুলো দেহের বিভিন্ন অংশ নিয়ে গঠিত। কোন কোন থাকতে পারে? ত্বকে থাকতে পারে, তারপর তোমার হচ্ছে কি তোমার মিউকাস পর্দা ল্যাঙ্গারহ্যান্স কোষে থাকতে পারে। ঠিক আছে না? থাইমাস গ্রন্থিতে থাকতে পারে, মেডুলা তাহলে কি ইন্টার ডিজিটিংয়ে থাকতে পারে এবং ডেন্ড্রাইটে থাকতে পারে এবং কোষে থাকতে পারে। বলতে বোঝা না থাকি তোমার হচ্ছে কি যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, ইন্টারস্টিশিয়াল ডেন্ড্রাইট কোষ এখানে বিভক্ত হতে পারে। ঠিক আছে না? অর্থাৎ দেহের রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হলে এসব কোষ এক ধরনের সতর্ক সংকেত পাঠায় যাতে অনাক্রমতা তোমার কি তন্ত্র সাড়া প্রদান করতে পারে। তাহলে এই পয়েন্টটা থেকে এই পেজটা থেকে আমরা এতটুকুই পড়লাম যে তোমার কতগুলো টার্ম সম্পর্কে জানলাম যে তোমার দানাদারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউট্রোফিল, একটা তোমার হচ্ছে কি ইউসিনোফিল, একটা তোমার কি পড়া হয় ভাইয়া পুরা বেসোফিল আকারে তোমার হচ্ছে কি আমরা সুন্দরভাবে পড়ে নিলাম। ঠিক আছে না? তারপর এতটুকুই পড়লাম যে তোমার হচ্ছে কি মানে মাস্ট কোষ তোমার কোন কোন জায়গায় থাকতে পারে, অবস্থান করতে পারে মানব দেহে। একটা ত্বক, একটা তোমার নাক, একটা ত্বকে থাকতে পারে। দেখো একটা তোমার কি একটা ত্বকে থাকতে পারে, নাকে থাকে নাক জিহ্বা ফুসফুস অন্তর আবরণে কি থাকে? মাস্ট কোষ থাকতে পারে। তার অ্যালার্জি মাস্ট কোষ, তো অ্যালার্জি সৃষ্টি করতে সাহায্য করে কি? মাস্ট কোষ। অনুচক্রিকা আমরা পড়ে নিলাম যে তোমার অনুচক্রিকা অস্থিমজ্জা মেগা কিরিওসাইট থেকে উৎপাদন হয়। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমার কি প্রোটিন এবং ফসফোলিপিড দিয়ে তৈরি। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ। ডেন্ড্রাইট কোথায় থাকতে পারে? ত্বকে থাকতে পারে। তারপর এখানে কি বলছে যে তোমার কি ল্যাঙ্গারহ্যান্সে থাকতে পারে এবং তোমার কি থাইমাস গ্রন্থিতে, মেডুলা তোমার ইন্টার ডিজিটিংয়ে এবং ডেন্ড্রাইটে থাকতে পারে এবং তোমার কি যকৃৎ এবং ফুসফুসে তোমার কি থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা এমসিকিউর জন্য। এটা তোমার কি অনেক ইম্পর্টেন্ট। এই তোমার পার্টটা এমসিকিউতে তোমার মানে ওভারঅল তোমার কি চলে আসতে পারে। তো এমসিকিউর জন্য আমরা কি করব? মুখস্থ করে নেব। ঠিক আছে? তারপর এখানে তোমার এই যে চিত্রটা তোমার দেওয়া আছে এগুলো সম্পর্কে অবগত চলো একটু হালকা পাতলা তোমাদের বলেই নিই যে এটা একটা ডেন্ড্রাইট কোষ। ঠিক না? ডেন্ড্রাইট কোষ দেখতে তোমার এইরকম, তারপর মাস্ট কোষ দেখতে তোমার এইরকম। ঠিক আছে? ম্যাক্রোফেজ তোমার দেহে শরীরে এইরকম অবস্থান করে থাকে। প্রাকৃতিক মান কোষ তোমার কি ডিমের মতো অবস্থান করে থাকে। ঠিক আছে না? কমপ্লিমেন্ট প্রোটিন হিসেবে এইরকম কাজ করে থাকে নিউরনের মতো। বেসোফিল হচ্ছে এরকম, ইউসিনোফিল এবং নিউট্রোফিল এটা দানাযুক্ত। ঠিক আছে না? এটা হচ্ছে গ্রানুলোসাইটের মতো অন্তর্ভুক্ত হতে পারে। তারপর আমরা পড়লাম যে বি কোষ পড়লাম, তারপর টি কোষ পড়লাম। টি কোষকে তোমার কি এই যে তোমার তোমার 2 ভাগে ভাগ করা যায়। T4 অর্থাৎ CD4+ এবং CD8+ হতে পারে এবং অ্যান্টিবডি সম্পর্কে আমরা কি নেক্সট টপিকে আমরা আলোচনা করব। তো সুন্দরভাবে এটা সুন্দরভাবে তোমার কি দেখে নিলে হবে বা রিডিং দিলে তোমার এই পার্টগুলো সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমরা চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক তোমার কি বলছে যে তোমার টি কোষ এবং বি কোষের মধ্যে পার্থক্য বলছে। আমি আগেই বলছিলাম যেগুলো তোমার হচ্ছে কি যেগুলো তোমার বক্স যেগুলো সুন্দরভাবে দেওয়া আছে ওই বক্সগুলো তোমার হচ্ছে কি হোক সেটা তোমার হচ্ছে কি ভার্সিটি পরীক্ষা হোক সেটা তোমার মেইন পরীক্ষার জন্য হোক সেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হোক, অনেক ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে না? এখান থেকেই ওভারঅল তোমার হচ্ছে কি তোমার প্রশ্ন উঠাই দেয়। ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে কি করব? সুন্দরভাবে আমরা পড়ে নিব যে টি কোষ অর্থাৎ চলে আসো যে তোমার হচ্ছে কি টি কোষ অর্থাৎ দেহের কোষ নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে, আর এটা দেহের রস নির্ভর ইমিউনিটি সৃষ্টি করতে পারে। এটা কোষ নির্ভর, এটা হচ্ছে রস নির্ভর। আর টি কোষ থাইমাস গ্রন্থিতে পরিণতি লাভ করে। তাহলে টি কোষ ভাইয়াপুরা কোথায় তোমার হচ্ছে কি পরিণতি লাভ করতে পারে? তোমার থাইমাস গ্রন্থিতে পরিণতি লাভ করতে পারে। আর বি কোষ তোমার হচ্ছে কি ভার্সাল লিফোনাইটে পরিণত হতে পারে। তাহলে এটা মনে রাখবা। টি কোষ কর্তৃক সরাসরি জীবাণু বা অ্যান্টিজেন নিয়ন্ত্রণ ঘটে। আর অন্যদিকে তোমার হচ্ছে কি বি কোষ তোমার হচ্ছে কি সরাসরি প্লাজমা বি কোষ সৃষ্টি অ্যান্টিবডি দিয়ে জীবাণু বা অ্যান্টিজেন নিয়ন্ত্রণ করতে পারে। পড়ে নিবা। তারপর নির্দিষ্ট তোমার হচ্ছে কি অ্যান্টিজেন সংস্পর্শে টি কোষ বিভক্ত হয়ে একটি ক্লোন তৈরি করে যাতে তোমার কিলার টি কোষ এবং হেল্পার টি কোষ এবং সাসপ্রেস টি কোষ এবং মেমোরি টি কোষ অবস্থান করে থাকে। তাহলে এগুলো পড়ে নিতে হবে। বিভিন্ন অ্যান্টিজেন তোমার হচ্ছে কি নির্দিষ্ট অ্যান্টিজেন সংস্পর্শে বি কোষ বিভাজিত হয় একটি ক্লোন তৈরি করে যাতে প্লাজমা কোষ এবং মেমোরি কোষ অবস্থান করে থাকে। পড়ে নিবা। ক্যান্সার কোষ এবং প্রতিস্থাপিত টিস্যু কোষ ধ্বংস করতে সাহায্য করে
করে থাকে। 5 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। তাহলে ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে কে? টি কোষ। প্রতিস্থাপিত টিস্যু ধ্বংস করতে সাহায্য করে থাকে কে? টি কোষ। ক্যান্সার কোষ এবং প্রতিস্থাপিত টিস্যু কোষ ধ্বংস করতে পারে না ভি কোষ। তো দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় সাসপ্রেস তোমার টি কোষ তোমার কি আবেদনমূলক প্রভাব রয়েছে, আর এখানে তোমার কি বি কোষের সেটা প্রভাব নেই। এটা তোমার কি মেনলি তোমার কি সিকিউর জন্য এই বক্সটা সুন্দরভাবে তোমার কি ভেরি ইম্পর্টেন্ট দিবা। সিকিউর জন্য তোমার পার্থক্যতে চলে আসতে পারে, অর্থাৎ কয় আসতে পারে অথবা তোমার ক্ষয় চলে আসতে পারে, যে বলে দিবে যে তোমার টি কোষ এবং বি কোষের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো ভাইয়া পুরা সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে আমরা ক্লাসটা সুন্দরভাবে আমরা অবজারভেশন করে নিব এবং সুন্দরভাবে ক্লাসটা করে নিবা এবং ক্লাসের মধ্যে তোমার সাথে রেসপন্স করবা যে তোমার আমার সাথে সাথে তোমরা পড়বা, ঠিক আছে। তো তাহলে তোমার কি আর তোমার কনফিউশন এখানে আসবে না এবং পড়াটাই তোমার এখানে মুখস্থ হয়ে যাবে। তোমাদের সময় অল্প, হ্যাঁ, কাজ করতে হবে অনেক বেশি, পড়তে হবে অনেক বেশি। তো সুন্দরভাবে পড়ালেখা করো, সুন্দরভাবে পড়ালেখাটা সুন্দরভাবে তুমি তোমার নিজ দায়িত্বে চালিয়ে যাও, অন্যের উপর নির্ভর করিও না কখনো। ভাইয়া সুন্দরভাবে পড়াই দিচ্ছে, যে কোনো টিচার তোমাকে পড়াই দিচ্ছে, যে যার কাছে পড়ো না কেন সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ো, ঠিক আছে না। দিন শেষে তুমি যেন তুমি যেন নিজেকে বলতে পারো যে হ্যাঁ আমি পরিশ্রম করছি, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। তো আমরা পরিশ্রম করে যাব, আমাদের 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 তোমার কাছ থেকে যতটুকু সম্ভব আমরা পরিশ্রম করে যাব। তো আমরা হাল ছেড়ে দেবো না, পিছু পা হবো না। আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা পড়াশোনা যথেষ্ট পরিশ্রম সহকারে আমরা কি করব, ঠিক আছে। দিন শেষে যেন আমরা আমাদের বাবা মার মুখের দিকে চেয়ে তাদের স্বপ্নটা পূরণ করতে পারি, নিজের স্বপ্নটা আমরা কি বাস্তবায়ন করতে পারি এবং সুন্দরভাবে যেন আমরা পড়াশোনাটা কভার করতে পারি। তো ওভারঅল আজকে তোমার কি আজকে আমি এতটুকুই তোমাদের ক্লাসটা রাখলাম, ঠিক আছে। তো সুন্দরভাবে পড়াশোনা করো এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে নোট ডাউনটা করে নিও, ঠিক আছে। তো অতি শীঘ্রই এই চ্যাপ্টারের মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থায় তোমাদের ক্লাসের শিডিউল অনুযায়ী আমি নিয়ে চলে আসতেছি। হ্যাঁ, মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব। ভাইয়ের জন্য অনেক অনেক তোমার কি দোয়া করবা যেন ভাইয়া সবসময় সুস্থ থাকতে পারে, হ্যাঁ, এবং তোমাদের জন্য যেন ভালো কিছু করতে পারে, ঠিক আছে। তো ওভারঅল আমরা সুন্দরভাবে পড়াশোনাটা করব, নিজের শরীরের প্রতি যত্নশীল হব এবং সময় নষ্ট করবো না। ওভারঅল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার মন দিয়ে ক্লাসটা করে নেওয়ার জন্য, ঠিক আছে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।